এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এই ক্লাসে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সম্পর্কে সূত্র সহ আলোচনা করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। আজকে আমি তোমাদের সামনে প্রত্যয়ের 13 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই চ্যানেলের ব্যাকরণের ক্লাসগুলি তোমরা যদি কন্টিনিউ দেখো, তাহলে আশা করি সমস্ত পরীক্ষায় ব্যাকরণ থেকে যে সমস্ত প্রশ্ন এসে থাকে তা তোমরা অবশ্যই সহজেই উত্তর করতে পারবে। চলো তাহলে দেরি না করে সেই ক্লাসটি শুরু করা যাক। আজকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে যে প্রত্যয়গুলি আমরা করব, দেখো প্রথম রয়েছে বিন প্রত্যয়, তারপরে রয়েছে শালীন প্রত্যয়। তো প্রথমে জেনে নেব যে বিন প্রত্যয়টা কখন হয়। ঠিক আছে, তো এখানে দেখো সূত্র আকারে আমি লিখে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য আর কি। তো দেখো যে কোনো শব্দের শেষাংশে বি থাকলে, বয়ে দীর্ঘী বি থাকলে, তার আগে কোনো শব্দ থাকলে শব্দটি স্ত্রীলিঙ্গ রূপে শেষাংশে বিনি থাকলে তাহলে প্রত্যয় হবে কি বিন প্রত্যয়। কি বলা রয়েছে সূত্রে, যে কোনো শব্দের শেষে বয়ে দীর্ঘী বি থাকবে এবং সেই শব্দটিকে যখন স্ত্রীলিঙ্গে রূপান্তর করা হবে তখন সেই শব্দের শেষে কি থাকবে, বিনি থাকবে। তবে সেক্ষেত্রে আমরা কি করব, যে সেখানে বিন প্রত্যয় হবে 100%। তো ঠিক আছে, দেখে নিই। দেখো যে মেধাবী, তপস্বী, যশস্বী, প্রত্যেকটি শব্দের শেষে দেখো বয়ে দীর্ঘী বি রয়েছে। মেধাবী বি, তপস্বী বি, যশস্বী বি রয়েছে দীর্ঘী। তো এক্ষেত্রে দেখো প্রত্যেকটি শব্দকে যখন আমরা স্ত্রীলিঙ্গে রূপান্তর করতে যাব, এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে শব্দটি বিন প্রত্যয় করতে যাব সেই শব্দটিকে কিন্তু অবশ্যই স্ত্রীলিঙ্গে রূপান্তর করতে হবে বা করা যাবে, এরকম শব্দই হতে হবে। যে শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করা যাবে না অথচ শব্দের শেষে বয়ে দীর্ঘী বি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিন প্রত্যয় হবে না। তো এক্ষেত্রে দেখো যেটা বলা আছে, শব্দের শেষে বয়ে দীর্ঘী বিও রয়েছে এবং প্রত্যেকটি শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করা যায়। কীভাবে করছি দেখো, যে মেধাবী কখন বলি শব্দটি আমরা তখনই বলি যখন কোনো পুরুষবাচক বা ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে এটা বলা হয় যে সে খুব মেধাবী। রাম, শ্যাম, যদু যাই বলুন না কেন, সে কি খুব মেধাবী। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যখন আমরা মেয়েদের বা মহিলা স্ত্রীবাচক রূপে ব্যবহার করতে যাব স্ত্রীলিঙ্গে, তখন কিন্তু মেধাবী বলি না। সেক্ষেত্রে কি বলি, যেমন রীতা, রীতা কি মেধাবী এরকম কি বলবো? অবশ্যই না, এখানে কিন্তু তাহলে ভুল হবে। আমরা বলবো রীতা মেধাবিনী। ঠিক আছে, এটা কিন্তু স্ত্রীলিঙ্গে রূপান্তর করা গেল। ঠিক তেমনইভাবে তপস্বী, তপস্যা করে যে, তপস্যায় রত বা ধ্যানমগ্ন, কাদেরকে বলি? তপস্বী তো পুরুষবাচকের ক্ষেত্রে বলি। তো মহিলা, যখন কোনো মহিলা বা স্ত্রীবাচক স্ত্রী তপস্বী মানে তপস্যা করে থাকে বা করে, তখন তাকে কি বলবো? তপস্বিনী বলবো। ঠিক তেমনইভাবে কোনো গুরুজন ব্যক্তিকে যখন আমরা প্রণাম করি বা তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে যাই, তখন সেই গুরুজন ব্যক্তিরা কি করে দেখো, যে কোনো ছেলে বা পুরুষদের কি বলে? যশস্বী হও, বাবা যশস্বী হও, এরকম বলে থাকে। ঠিক তেমনইভাবে মেয়েদের ক্ষেত্রে কি বলে থাকে? যশস্বিনী হও। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে যদি বলা হয় যশস্বী হও, সেক্ষেত্রে কিন্তু ভুল বলা হবে। ঠিক আছে, তো এখানে দেখো যে শব্দগুলি আমি নিয়েছি, প্রত্যেকটি শব্দের শেষে বয়ে দীর্ঘী বি রয়েছে এবং শব্দগুলিকে স্ত্রীবাচক রূপে রূপান্তর করা যাচ্ছে। তাহলে এখানে 100% একদম সঠিক কি হবে? বিন প্রত্যয়। ঠিক আছে, তবে ভেঙে দেখাচ্ছি। এবার মেধাবী শব্দ হচ্ছে মেধা, তার সাথে কি হবে? বিন। তাহলে কি হলো? মেধা শব্দের সাথে যখন বিন প্রত্যয় যোগ করা হলো তখন কি হলো? বিনি হলো। ঠিক আছে, তপস্বী, ঠিক তেমনইভাবে তপ লিখতে পারি বা তপস লিখতে পারি, তার সাথে কি হবে? বিন। ঠিক আছে, যশস্বী, ঠিক একই রকমভাবে যশ লিখতে পারি বা যশস লিখতে পারি, দুটোই হবে, তার সাথে কি হবে?
বিন প্রত্যয়, এটা কিন্তু ধাতু। হ্যাঁ, যশোসটাও কিন্তু ধাতু, যশ বা যশোস, মেধা কিন্তু ধাতুরূপ নয়। ঠিক আছে, ধাতুরূপের ক্ষেত্রে অবশ্যই রুট চিহ্ন দিতে হয়। হ্যাঁ, এইবার যাচ্ছে আমি পরের প্রত্যয়, শালীন প্রত্যয়। শালীন প্রত্যয়টা ঠিক একই রকমভাবেই আমি বলছি, যে এখানে সূত্র আকারে লিখে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। দেখো যে কোনো শব্দের শেষাংশে যদি শালি থাকে আর তার পূর্বাংশে যদি শব্দ থাকে এবং শব্দটিকে স্ত্রীবাচক শব্দে পরিবর্তন করা গেলে বা করলে শেষাংশে যদি শালিনী থাকে তবে প্রত্যয় হবে কি শালীন প্রত্যয়। ঠিক একদম বিন প্রত্যয়ের মতো অনেকটা, যে কোনো শব্দের শেষে কি থাকবে, শালি অবশ্যই থাকতে হবে এবং সেই শব্দটির আগে শব্দ থাকবে এবং শব্দটিকে কি করা যাবে, স্ত্রীলিঙ্গে রূপান্তর করা যাবে, সেক্ষেত্রে কি হবে, শালীন প্রত্যয়। তো বলশালী, দেখো বল একটা শব্দ, হ্যাঁ, এবার শালী রয়েছে, তাহলে শালীনের পরিবর্তে কি হবে, শালীন প্রত্যয় হবে। ঠিক একই রকমভাবে ধনশালী, ধনশালী, ধন শালী রয়েছে, শালীর পরিবর্তে কি হবে, শালীন প্রত্যয়। বিত্তশালী কি রয়েছে, বিত্ত, তারপর হবে শালীন প্রত্যয়। ঠিক আছে, তো এইখানে দেখো এই শব্দগুলোকে বলশালী, ধনশালী, বিত্তশালী প্রত্যেকটি শব্দকেই কি স্ত্রীবাচক রূপে বা চিলিঙ্গে রূপান্তর করা যাচ্ছে। কেমন, বলশালী ঠিক একই রকমভাবে মেধাবী, তপস্বী, যশস্বী যেমন বুঝিয়েছি বা বলেছি তোমাদের, ঠিক তেমনইভাবে বলশালী কোনো ব্যক্তি যখন বলি তখন সে অবশ্যই পুরুষবাচক হবে, স্ত্রীবাচক হবে না। ঠিক ধনশালী তাই বলি, বিত্তশালী তাই। এইবার একটা প্রশ্ন, যে বলশালী যদি পুরুষবাচক হয় তাহলে স্ত্রীবাচক কি হবে, বলশালিনী হবে। ঠিক তেমনইভাবে ধনশালী যদি হয় তাহলে হবে স্ত্রীবাচকে ধনশালিনী প্রত্যয়। বিত্তশালিনী, বিত্তশালী পুরুষবাচক, বিত্তশালিনী হবে স্ত্রীবাচক। ঠিক আছে, এরপরে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে আরও কিছু সূত্র জানার আগে আমি একটা প্রশ্ন লিখেছি, সেটা হচ্ছে যে এটা তোমাদের 2 নম্বরে এসএলএসটিতে আসতে পারে বা এমসিকিউ লেভেলের প্যাটার্নেও কোশ্চেন এখান থেকে দিতে পারে। সেই কোশ্চেনটা এরকম, যে শব্দ কি, মানে প্রত্যয় নির্ণয় করার সময়, এবং ধাতুরূপটা কি, শব্দরূপ আর ধাতুরূপ। হ্যাঁ, তো আমরা যদি শব্দরূপ আর ধাতুরূপ নাই চিনতে পারি সেক্ষেত্রে তো আমরা প্রত্যয় করতে পারবো না। তো ধাতুরূপের আমি একটা ক্লাস নিয়েছি এর আগে, যারা দেখোনি প্লিজ তারা দেখে নিও, তাহলে অবশ্যই তোমরা এটা প্রত্যয় নির্ণয় অবশ্যই সহজে করতে পারবে। তো এখানে আমি দেখো আজকে একটু বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে এমন যে শব্দ প্রথমে বলি যে শব্দরূপটা কী। ঠিক আছে, শব্দরূপটা এরকম যে প্রকৃতিকে, এখানে প্রকৃতির বলতে যে আমরা যখন প্রত্যয় নির্ণয় করি কোনো শব্দকে, তো প্রথমে কি থাকে, প্রকৃতি, এবং প্রকৃতির সঙ্গে প্রত্যয় যোগ করে কি হয়, প্রত্যয়জাত শব্দ সৃষ্টি হয়। যেমন এখানে লিখেছি আমি মেধাবী, মেধা একটা প্রকৃতি হবে, বিন প্রত্যয়। এবার প্রকৃতি হচ্ছে মেধা আর বিন হচ্ছে প্রত্যয়, মিলে কি হয়েছে, প্রত্যয়জাত শব্দ মেধাবী তৈরি হয়েছে। ক্রি, এটাও কিন্তু প্রকৃতি, তব্য একটা প্রত্যয়, তো প্রকৃতির সাথে তব্য প্রত্যয় যুক্ত হয়ে ক্রি প্রকৃতির সাথে তব্য প্রত্যয় যুক্ত হয়ে হলো প্রত্যয়জাত শব্দ কর্তব্য। তো এখানে আমি করেছি, দেখো যে শব্দ আমরা তাকেই বলবো বা চিনতে পারবো যেভাবে, যে প্রকৃতিকে আমরা কথা বলার সময় স্বতন্ত্র ব্যবহার করি সেই প্রকৃতি হলো শব্দ প্রকৃতি। তো স্বতন্ত্র ব্যবহার করি, যেমন মেধাবী, মেধা হচ্ছে প্রকৃতি, তার সাথে বিন প্রত্যয় বলেছি। তো মেধা যে শব্দটি রয়েছে, তো এটা আমরা শব্দ কেন বলছি, ধাতুরূপও তো বলতে পারি, শব্দরূপ না বলে যে না, এটা কিন্তু শব্দরূপ হবে, কারণ কথা বলার সময় মেধা এই যে শব্দটি রয়েছে বা প্রকৃতি রয়েছে এক্ষেত্রে, তো এটা আমরা স্বতন্ত্রভাবে মেধা শব্দটিকে ব্যবহার করি, তাই এটি হলো শব্দরূপ। ঠিক আছে, বা শব্দ। এরপরে যাচ্ছে ধাতুরূপ। ধাতুরূপটা কি করে চিনব, যে প্রকৃতিকে আমরা কথা বলার সময় স্বতন্ত্র ব্যবহার করি না সেই প্রকৃতিই হলো ধাতুরূপ। যেমন ক্রি একটা হচ্ছে ধাতুরূপ, তার সাথে তব্য প্রত্যয় কর্তব্য হলো ক্রি। দেখো কথা বলার সময় আমরা কি ক্রি ব্যবহার করি না, তো তাহলে এটা অবশ্যই হবে ধাতুরূপ। ঠিক আছে, এরপরে যাচ্ছি আজকের
3 নম্বর প্রত্যয় সেটা হচ্ছে ল প্রত্যয় এবং 4 নম্বর প্রত্যয় হচ্ছে র প্রত্যয়। তো এখানে দেখো আমি সূত্রটা লিখে নিই, এই সূত্রটা তোমরা খাতায় লিখে নিতে পারো। তো আমি বলছি, এটা খেয়াল করবে যে ল প্রত্যয় কখন হয়, যখন কোনো শব্দের শেষে ল থাকবে এবং তার আগে কি থাকবে, শব্দ থাকবে, অর্থাৎ শব্দ রূপ থাকবে, সেক্ষেত্রে কি হবে ল প্রত্যয়। যেমন শ্যামল, মাংসল, শ্রীল, শীতল, প্রত্যেকটি শব্দের শেষে দেখো ল রয়েছে, তার আগে কি রয়েছে, শব্দ রয়েছে, কোনো ধাতু কিন্তু নেই, তাহলে এটা কিন্তু কি হবে ল প্রত্যয়। ভাঙতে হবে এমন করে যে বুৎপত্তিটা। শ্যামল, তাহলে শ্যাম একটা শব্দ বা নামও হতে পারে, নামপদ বা বিশেষ্যপদ, আর ল হচ্ছে প্রত্যয়। ঠিক তেমনইভাবে মাংসলের ক্ষেত্রে হবে মাংস, ল প্রত্যয়। শ্রীল, শ্রী, এটা আমরা উচ্চারণ করি শব্দ হিসাবে, আর ল প্রত্যয়। তারপরে যাচ্ছে শীতল, শীত, এটা একটা শব্দ, শেষে রয়েছে ল প্রত্যয়। ঠিক আছে, ঠিক তেমনইভাবে র প্রত্যয়ের ক্ষেত্রেও সেটাই দেখবে তোমরা যে কোনো শব্দের শেষে র থাকবে এবং তার আগে শব্দ থাকবে, তাহলে সেক্ষেত্রে কি হবে র প্রত্যয়। যেমন মুখর, মুখ একটা শব্দরূপ, তাহলে র হচ্ছে প্রত্যয়। নগর, নগ শব্দ, র প্রত্যয়। মধুর, মধু, র প্রত্যয়। পাণ্ডুর, পাণ্ডু শব্দ, র হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, এরপরে যাচ্ছি আজকে শেষ প্রত্যয় অর্থাৎ 5 নম্বর প্রত্যয়, সেটা হচ্ছে ইন প্রত্যয়। ইন প্রত্যয়টা কখন হবে দেখো, এখানে সূত্র আকারে তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে রেখেছি এবং কিছু শব্দ নিয়েছি। দেখো যে কোনো শব্দের শেষাংশে যদি দীর্ঘ ই থাকে আর তার আগে যদি শব্দ থাকে এবং শব্দটি স্ত্রীলিঙ্গে রূপান্তর করার পর তার শেষাংশে অর্থাৎ স্ত্রীলিঙ্গে রূপান্তর করার পর যে শব্দটি পাবো তার শেষাংশে যদি ইনি থাকে, তাহলে প্রত্যয় হবে কি ইন প্রত্যয়। তো কি দেখো যে শব্দগুলি নিয়েছি, ধনী, রোগী, প্রেমী, প্রত্যেকটি শব্দের শেষে কিন্তু দেখো দীর্ঘ ই কিন্তু রয়েছে এবং প্রত্যেকটি শব্দকে যদি আমি স্ত্রীলিঙ্গে রূপান্তর করি তাহলে কি হবে ইনি পাবো শব্দের শেষাংশে। যেমন ধনী থেকে কি হবে পুরুষবাচক হলো এটা, এবং স্ত্রীবাচকে যদি করি ধনিনী হবে, রোগী তাহলে কি হবে রোগিনী হবে, প্রেমী পুরুষবাচক, স্ত্রীবাচকে হবে প্রেমিনী। হ্যাঁ, তো এক্ষেত্রে ধন শব্দ, ধন যুক্ত কি ইন প্রত্যয়। তারপরে আছে রোগী, রোগীটা কি হবে রোগ যুক্ত কি ইন প্রত্যয়। প্রেমী ঠিক একই রকমভাবে প্রেম যুক্ত ইন প্রত্যয়। এখানেই আজকের ক্লাস শেষ হলো। ধন্যবাদ।